বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টি, খুলনা নগরীতে জলাবদ্ধতা। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, সিরাজগঞ্জে ভাঙনের মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বিস্তীর্ণ এলাকা। 4 দশকে নিশ্চিহ্ন চট্টগ্রামের 36টি খাল, অস্তিত্ব সংকটে আরও অন্তত 12টি, প্রভাব পড়ছে পানি নিষ্কাশনে। আবারও মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি কর্মীরা পুনঃনিয়োগের সুযোগ পাচ্ছেন। 31শে ডিসেম্বরের মধ্যে রিহায়ারিং ও ই-কার্ডের মাধ্যমে নিবন্ধনের আহ্বান। এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে তেলাপিয়ার ভাইরাসজনিত নতুন রোগ, ঝুঁকিতে বাংলাদেশও। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি শিরিন আক্তার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা ও ভারী বর্ষণ হয়েছে। রাস্তাঘাটে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে বন্দরের পণ্য ওঠানামা কার্যক্রম। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে বরিশালে সারাদিনই হালকা আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আকাশ মেঘলা থাকায় গত দুদিনে দেখা মেলেনি সূর্যের, এতে ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। মানিকগঞ্জে গত দুদিনের বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ। গত দুদিনের টানা বৃষ্টিতে খুলনার রয়্যালের মোড়, বাইতিপাড়া, খালিশপুর ও দৌলতপুর সহ নগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ওঠায় ভোগান্তি বেড়েছে মানুষের। অনেক এলাকায় হাঁটু সমান পানিতে চলাচল করছে বাসিন্দারা। জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েন নগরবাসী। পানিতে তো সম্পূর্ণ তলায় গেছে, এখন আমরা কোথায় যে কিভাবে যাব? সারা রাস্তা সমস্ত জায়গায় পানি ভরে গেছে, রিক্সা গাড়ি কোনো কিছু পাওয়া যাচ্ছে না। সেই দৌলতপুর থেকে আসছি, ওদিকে রাস্তা যথেষ্ট উঁচু, তারপরেও পানি হাঁটু সমান। রিক্সা তো আসতেছেই না, রিক্সা ভাড়া ডাবল নিচ্ছে, অটো তো আসতেছে না, এই পর্যন্ত খুব ভোগান্তি। নিম্নচাপের কারণে উত্তাল রয়েছে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমুদ্র। মাছ ধরা ট্রলার নিয়ে আলিপুর, মহিপুর ও মৌডুবি সহ বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছেন জেলেরা। এদিকে মংলা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে 11টি জাহাজ থেকে পণ্য খালাস। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। খুলনায় বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ এলাকা। এই মুহূর্তে শহরের রয়্যালের মোড় এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। শিরিন, আপনারা জানেন বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানের মতো খুলনাতেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে একটানা বর্ষণে খুলনা মহানগরীর বিভিন্ন স্থান তলিয়ে গেছে। বিভিন্ন এলাকায় বসতবাড়িতে এবং প্রধান সড়কগুলোতে বিভিন্ন দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আমরা পানি দেখেছি। তো একটু আমরা যদি একটু পিছনে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সকাল থেকে এই রয়্যাল চত্বরে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু হাঁটু সমান এখানে পানি ছিল এবং সেটি এক পাশে যেটি খান জাহান আলী রোডের বিভিন্ন স্থানেও এরকম পানি আমরা দেখেছিলাম। তো বেশ কিছু স্থানে পানি কমে গেলেও এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের বেশ কিছু জায়গায় এখনো পানি রয়েছে এবং নগরীর খান জাহান আলী রোড ছাড়াও রয়্যাল চত্বর এবং শান্তিধাম মোড়, শামসুর রহমান রোড, বাইতিপাড়া এবং নগরীর পূর্ব বানিয়া খামার এবং টুটপাড়া এলাকার যে নিচু এলাকাগুলো রয়েছে সেসব এলাকাতে আসলে আমরা এখনো পর্যন্ত পানি দেখতে পেয়েছি এবং এই বর্ষার কারণে কিন্তু একটা নিয়মিত চিত্র আমাদের খুলনায় আমরা দেখতে পাই। বর্ষা মৌসুম আসলেই কিন্তু বর্ষা হলেই কিন্তু এসব জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সেটি 6-7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা পর্যন্ত এই পানিগুলো অবস্থান করে। এতে কিন্তু মানুষের একটি ভোগান্তি, বিশেষ করে সকাল থেকে আমরা দেখেছি নগরীর সাধারণ মানুষ কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। যানবাহনের সংকট তো রয়েছেই এবং সেখানে ভাড়া নিয়েও আমরা দেখেছি যে সাধারণ মানুষের সাথে যারা যানবাহন চালাচ্ছে তাদের সাথে অনেক জায়গা কথা কাটাকাটি আমরা দেখেছি এবং পাশাপাশি
বিভিন্ন আমরা যানবাহনগুলো যেটি ব্যাটারি ইঞ্জিন চালিত সেগুলো কিন্তু অকেজো অবস্থায় অনেক জায়গায় দেখতে পেয়েছি এবং দুর্ঘটনার খবরও আমরা পেয়েছি। তো এর একটি কারণ আমরা জলবদ্ধতার, বিশেষ করে মানুষ অভিযোগ করেছে নগরীর ড্রেনেজ ব্যবস্থা এবং নগরীর যে 21টি খাল, এই খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে নগরীতে কিন্তু সামান্য বৃষ্টিতেই কিন্তু নগরী তলিয়ে যায় এবং নগরীর বিভিন্ন জায়গায় আসলে পানি উঠে যায়। তো এই ছিল শিরিন আমার কাছে খুলনার জলবদ্ধতার সর্বশেষ। খুলনায় বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ এলাকা। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে শরীয়তপুরে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল। অন্যদিকে যমুনা নদীর পানি কমায় স্বাভাবিক হতে শুরু করেছে জামালপুর ও আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা। পদ্মার পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে শরীয়তপুরে। ডুবে আছে বসতঘর ও নলকূপ। মানবেতর জীবনযাপন করছেন অন্তত 30,000 মানুষ। আর পানির বৃদ্ধি অব্যাহত থাকায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে জাজিরা ও নড়িয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা। নিঃস্ব হয়েছেন হাজারো মানুষ। যমুনার পানি কমায় জামালপুরে স্বাভাবিক হতে শুরু করেছে বন্যা পরিস্থিতি। বসতঘরে ফিরতে শুরু করেছেন মানুষেরা। তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে 10 দিনের বন্যায় বিভিন্ন এলাকায় আঞ্চলিক সড়ক ডুবে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এই বন্যা পাটপুর তলাই লয়ে গেছে, ধান পাট হয় নাই, ঘর দুয়ার উড়ার মতন কোনো জায়গা নাই, সব স্থান ভাঙ্গা লয়ে যাইতেছে, জায়গা জমিন যাহা তো আছে সব লয়ে যেতে, ধান কাঠ রাত দিন 24 ঘন্টা নদী ভাঙতেছে। এটা 24 ঘন্টা ভাঙে, আল্লাহ যদি রক্ষা না করে তাহলে আমাদের আর কোনো উপায় নাই। বন্যা প্রভাবে মানুষ খাদ্য পায় নাই, গরু বাছুর হাঁসপালা সব ভাসে গেছে গা, সমস্ত রাস্তা পাখি ভেঙে গেছে, মানুষ চলাফেরা খুবই কষ্ট করে হয়েছে, পায়ে হাঁটা ছাড়া যাওয়ার কোনো উপায় নাই। সিলেটে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। গত দুদিনে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কোনো কোনো পয়েন্টে 50 সেন্টিমিটার পর্যন্ত কমেছে। ফলে কিছু এলাকার বসতভিটা থেকে পানি সরে গেছে। তবে নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদ রিপোর্ট। প্রায় মাসখানিক ধরে পানিতে ভাসছে ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকা। এখনো হাওরের পানি প্রবল বেগে ঢুকছে গ্রামে। পানির নিচে রয়েছে গ্রামের পথঘাট, চলাচলে নৌকাই ভরসা। প্রবীণরা জানান 2004 সালে ভয়াবহ বন্যার দেখা পেলেও এমন দীর্ঘস্থায়ী বন্যা এই প্রথম, যে বন্যা নিঃস্ব করে দিয়েছে সবাইকে, নিয়ে গেছে 2টি ফসল। চৈত মাসও আমার মেঘ পড়ছে, পানি বলছে একদিন বা দিন রকম গেছি, সারা একবারে বাউস ক্ষতি হওয়ার সব তাল হইয়া গেছে পানি। আমরা বাড়ি করে পানি বার থেকে যে আটিয়া যাইতাম, যে রাস্তাঘাটও বাজারঘাটও যাইতাম, নৌকা ছাড়া চলার মতো ক্ষমতা আমরা নেই। নদীতে পানি কমায় অনেক এলাকায় বসতভিটা থেকে পানি নেমে গেছে। বানভাসীদের কেউ চাচ্ছেন ভাঙা ঘর মেরামতে আর্থিক সহায়তা, আবার কেউ বলছেন ধানের বীজের কথা। ঘর বান গিয়া নিচে কি বন্যা, টিন দিলে আমরা ঘর বানাই। আবার করতাম আমরা আলি গলি ফাটিতাম আছে, তখন তো পানি কমেন না। বাদমাইয়া ক্ষেত্রেও পানি খাইয়া গেছে গিয়া। এখন আমরা সরকারে বীজ দিয়ে যদি আমরা কৃষকের ক্ষেত করতে পারবো, পান রক্ষা করতে পারবো। সরকারি হিসেবে জেলায় 1700 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সহায়তায় বর্তমানে মজুদ রয়েছে 122 বান্ডিল ঢেউটিন। আমরা আরো টিন প্রেরণের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংকট মোকাবেলায় আমাদের পূর্ব প্রস্তুতি রয়েছে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমাদের এই পরিমাণ বীজ লাগতে পারে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইতিমধ্যে 550 মেট্রিক টন চাল ও প্রায় 10 লাখ টাকা বিতরণ করেছে সরকার। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সিলেটে ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি। গত দুদিনে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এই মুহূর্তে সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরামুল কবির। ধন্যবাদ ইমদাদ। প্রায় 26 দিনের মাথায় আজকে কুশিয়ারা নদীর পানি এবং সুরমা নদীর পানি অনেকটাই বিপদসীমার নিচে অনেকটাই নেমে গেছে। সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে কয়েকটি পয়েন্টে, এবং কুশিয়ারা নদীর পানি 2টা পয়েন্টে শুধুমাত্র বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অমরশীত আর ওদিক দিয়ে শেওলায়। বাকি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো বিপদসীমার নিচে দিয়ে নেমে গেছে।
যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে পানি এত বেশি বেড়েছিল 100-150 সেন্টিমিটার উপর দিয়ে পানি কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হওয়ার কারণে অনেক নিচু জায়গায় অনেক ছোট ছোট হাওরগুলো পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। ইমদাদ, যদি আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাতে চাই যে এই যে আপনি বাড়িঘরগুলো দেখছেন এগুলো কিন্তু একবার যে পানি উঠে গেছে সেই পানিগুলো একেবারে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে গেছে এই জায়গাগুলো থেকে। এইখান থেকে পানিগুলো নামতে গেলে বিভিন্ন শাখা নদী এবং উপনদী হয়ে সেই কুশিয়ারা নদীতে পড়ে যাবে, যখন কুশিয়ারা নদীর পানি আরেকটু নিচে দিয়ে নেমে যাবে। এই মুহূর্তে কুশিয়ারা নদীর পানি অমনসিতে যোগীগঞ্জে 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। অন্যদিকে শেওলা যেখানে বিয়ানীবাজার সেখানে 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সব পয়েন্টগুলোতে বিপদসীমার একেবারে ছুঁয়ে ছুঁয়ে অবস্থায় রয়েছে। সবকিছু মিলিয়ে এই পানিগুলো নামতে আর 2-1 দিন সময় লাগবে যদি আর কুশিয়ারা নদীর পানি না নামে। তবে কুশিয়ারা নদীর পানি না নামার সম্ভাবনাটাই বেশি, যেহেতু আসাম রাজ্য সহ আশেপাশে যে 3টি রাজ্য বন্যা পরিস্থিতি হয়েছিল সেই বন্যা পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গেছে ভারতের। অন্যদিকে এই পানি নামার পর যেই জিনিসটা দেখা দিবে সেটা হলো কৃষি, স্বাস্থ্য এবং বাসস্থান সহ অবকাঠামো পুনর্বাসনের ক্ষেত্রে বেশ কিছু বড় সমস্যা দেখা দিবে। প্রশাসনের পক্ষ থেকে আমাকে যেটি জানানো হয়েছে আজকে কিছু সময় আগে সেটা হচ্ছে গিয়ে 300 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে ঢাকায়। এই বরাদ্দগুলো আসলেই যে সমস্ত জায়গার মানুষজন বেশি ক্ষতিগ্রস্ত আছে, ঘরবাড়ি খুব ক্ষতি হয়েছে, সেই ঘরবাড়িগুলো ক্ষতি পুষিয়ে দেওয়া হবে এবং তাদের নগদ অর্থ প্রদান করা হবে। অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে সড়কগুলো নষ্ট হয়ে গেছে, প্রায় 2 শতাধিক কিলোমিটার সড়ক নষ্ট হয়েছে, সেগুলোর জন্য 50 কোটি টাকার মতন বরাদ্দ চাওয়া হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটি আমাকে জানানো হয়েছে যে স্বাস্থ্য বিভাগে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ঔষধপত্র মজুত রয়েছে। সেক্ষেত্রে যদি বন্যা পরবর্তী যে ডায়রিয়া সহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, সেই প্রাদুর্ভাব যেন কোনো বা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন আক্রান্ত না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। সবকিছু মিলে দুর্যোগ ব্যবস্থাপনার যেই ব্যবস্থাপনা রয়েছে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার আমাকে যেটি জানিয়েছেন যে প্রত্যেকটি উপজেলা, যে 8টি উপজেলা বন্যা কবলিত, প্রত্যেকটি উপজেলা এখন স্বাভাবিক অবস্থা ফিরে যাচ্ছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ, অবকাঠামো ক্ষতির পরিমাণ এবং অন্যান্য ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি জনে জনে সেই ত্রাণ পৌঁছে দেওয়া হবে, সেই নগদ অর্থ পৌঁছে দেওয়া হবে। ইমদাদ, এ ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সিলেটে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে, সেই খবর জানাচ্ছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে রিপোর্টার ইকরামুল কবির। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন কিছু এলাকা প্লাবিত হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। এই পানি নামার সাথে সাথে এদিকে কয়েকটি জেলা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হলো যে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, তারপর মাদারীপুর, এদিকে চাঁদপুর হয়ে ভোলা, এই অঞ্চলগুলি কিন্তু দুই দিকে এই পদ্মা মেঘনা পারে মানুষ কিন্তু প্লাবিত হতে পারে এবং নদী ভাঙনটা দেখা দিতে পারে। সর্বপ্রকার প্রস্তুতি আছে এবং আমাদের ত্রাণ সামগ্রী কোন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অত্যন্ত প্রচুর পরিমাণ মজুদ রয়েছে। বর্ষা মৌসুম এলেই সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে যায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিন থেকে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় বাঁধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নদী পাড়ের মানুষ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অমৃত সেন। বর্ষা মৌসুম আসলেই রুদ্ররূপ ধারণ করে যমুনা নদী। পানির প্রবল চাপে 13 জুলাই রাত্রে ভাঙন দেখা দেয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাহুকা এলাকায়। এতে ধীরে ধীরে লোকালয়ে প্রবেশ করে পানি। আতঙ্কিত হয়ে পড়েন এসব অঞ্চলের মানুষ। বর্ষা মৌসুমে এই বাঁধের কোনো না কোনো অংশে দেখা দেয় ভাঙন। কোটি কোটি টাকা ব্যয়ে বাঁধগুলো সংস্কার ও বিকল্প বাঁধও নির্মাণ করা হয়, কিন্তু বিকল্প বাঁধগুলো মজবুত না হওয়া এবং মূল বাঁধগুলো দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় কোনো না কোনো এলাকায় বাঁধগুলো নাজুক অবস্থায় রয়েছে। বাঁধের অনেক অংশের ভেতর দিয়ে ঝরছে পানি, ফলে ভাঙন আতঙ্কে অনেকটাই নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয়রা। অবশ্য পানি ঝরা রোধে পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ও বাঁশের পাইলিং দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাঙ্গা এলাকারে আঙুনে পানি বেসতেছে, পানি ছুটতেছে, আমরা ভয় হইতেছি, আমরা আঙ্গুরে ঘুম নাই। আমাদের এই হ্রদটা যদি ভেঙে যায়
তাইলে মনে করেন যে এই হাজার হাজার মানুষ, এদের বাড়ি ঘর গরু ছাগল মানুষ এবং কোথাও দাঁড়ানোর মতো জায়গা থাকবে না। সঠিক সময়ে কাজ না হওয়া ও তদারকির অভাবে বাঁধের এমন অবস্থা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বর্ষার সময় এসে এই কাজটা শুরু করে, এই কারণে মনে হয় না যে আমরা এদের দুর্ভক্ষের মধ্যে পড়ে থাকি। শুকনো মৌসুমে কাজটা হলে সঠিকভাবে হতো, তাহলে এলাকার কোনো ক্ষয়ক্ষতি হতো না, লোকজনের খুব আরামায়েশে থাকতে পারতো। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে মেরামতের কাজ চলছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যেখানে ঝুঁকিপূর্ণ থাকবে পানি বাড়ার সাথে সাথে ওই স্থানগুলো আমরা চিহ্নিত করছি আগেই, এবং ওখানে আমাদের কর্মীগণ আমাদের অফিসাররা সতর্কতা অবস্থা আছে। যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষেত্রে রোধ করার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলছেন পানি উন্নয়ন বোর্ডকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো নজরদারিতে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। চৌহালি ব্যতীত বাকি অংশটি যেহেতু হচ্ছে এক্সিএন পাওবো সিরাজগঞ্জ দ্বারা নিয়ন্ত্রিত, তার সাথে আমাদের রীতিমতো হচ্ছে এটি সবসময় কথাবার্তা হচ্ছে, যাতে কোনো জায়গায় বাঁধ হচ্ছে ক্ষতিগ্রস্ত হলে বা বাঁধ ভেঙে গেলে তাৎক্ষণিকভাবে মানে উনি অ্যাকশন নেয়, সেই বিষয়ে আমাদের হচ্ছে নির্দেশনা রয়েছে এবং আমাদের সহযোগিতা রয়েছে। যমুনার ভাঙন থেকে রক্ষায় জেলার সদর কাজীপুর বেলকুচি এবং শাহজাদপুর উপজেলা নদীর ডান তীর জুড়ে রয়েছে ৭৮ কিলোমিটার ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। পদ্মার তীব্র স্রোতে কাঁঠালবাড়ি শিমুলিয়া রুটে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। ঘাট এলাকায় আটকা পড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক ছোট বড় যানবাহন। বিআরডব্লিউটিসি জানায় পদ্মার পানি বাড়ায় তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। দ্বিগুণ সময় লাগছে নদী পার হতে। ১৭টি ফেরির মধ্যে ৯টি ফেরি চলাচল করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টানা ফেরিগুলিকে নোঙর করে রাখা হয়েছে ঘাট এলাকায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এ অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পার করায় ট্রাকে নষ্ট হচ্ছে ফল ও সবজি। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি কর্মীরা পুনর্নিয়োগ কর্মসূচির মাধ্যমে নিবন্ধিত হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন দেশটির অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাফার আলী। সোমবার মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি। মুস্তাফার আলী বলেন, ই কার্ড সংগ্রহে ব্যর্থরা নিজ নিজ দূতাবাস থেকে পাসপোর্ট এবং নিয়োগকর্তা জোগাড় করে রিহায়ারিং এর মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন। বৈঠকে ধরপাকড় প্রসঙ্গে মুস্তাফার আলী বলেন, এটি একান্তই মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয়। তবে গ্রেফতার আতঙ্কে রিহায়ারিং প্রক্রিয়া থেকে বিরত না থাকার আহ্বান জানান তিনি। নিয়োগকর্তারা অভিবাসন দপ্তরের যেসব অভিবাসীদের তালিকা দেবেন তাদের পুলিশ হয়রানি করবে না বলেও জানান তিনি। এখন পর্যন্ত 2,93,000 বাংলাদেশি রিহায়ারিং এর জন্য নিবন্ধন এবং 1 লাখের বেশি ই কার্ড সংগ্রহ করেছেন বলে জানান তিনি। লন্ডনে বসে তৈরি হওয়া সহায়ক সরকারের রূপরেখা দেশের জনগণ কখনোই মানবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি আসলে ভয় পায় এদেশের জনগণকে, তাই এখানে রূপরেখা তৈরি সাহস যোগ্যতা কোনোটাই নেই। মেড ইন লন্ডন মার্কা সহায়ক সরকার এদেশের জনগণ নেবে না, মেনে নিতে পারে। তাদের একজন লন্ডনে পালিয়ে আছেন মামলার হয়ে, তাই বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী কোন সংগঠনের জায়গা বাংলাদেশে স্থায়ী হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন শেষে সুধী সমাবেশে একথা বলেন তিনি। আমাদের প্রশাসন যেমন ভাবে সক্রিয়, তেমন ভাবে আমাদের জনগণের সক্রিয় রয়েছে। এই সমস্ত জঙ্গিদের ইনফরমেশন দিয়ে তারাও সহযোগিতা করছে। কোন জঙ্গি বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় পাবে না, এটা আমরা জোর গলায় বলতে পারি। কোন জঙ্গি, কোন বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশের মাটিতে তাদের স্থায়ী হবে না। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রেজিস্ট্রারের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক হুমায়ুন কবির এ নির্দেশ দেন।
এর আগে সকালে দুর্নীতির মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল জলিল মিয়া ও সাবেক রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। একই সঙ্গে ওই মামলায় বিশ্ববিদ্যালয়ের অপর 3 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার বিবরণে জানা যায় 2012 সালে ইউজিসির অনুমোদন না নিয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 273 জনকে নিয়োগ দেন সাবেক এই উপাচার্য। অবৈধভাবে নিয়োগ দেয়ায় বিশ্ববিদ্যালয়ের 89 লাখ টাকা ক্ষতি হয়। এসব অভিযোগে দুদকের উপপরিচালক আব্দুল করিম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সহ 5 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। সে ক্ষমতার অপব্যবহার করে সে অনেকের তাদের যোগ্যতা থাকা না থাকা সত্ত্বেও তাকে পদোন্নতি দিয়েছেন। এ সকল ক্ষেত্রে দুদকের পক্ষ থেকে আপত্তি দেওয়া হয়েছিল আসামির পক্ষ থেকে জামিনের আবেদন নামঞ্জুর করার জন্য। এই কারণে তাদের জামিন নামঞ্জুর হয়েছে। জনসম্মুখে লাঞ্ছিত নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে ঘুষ নেয়ার মামলায় চার্জ গঠন না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এ আদেশ দেন। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন শ্যামলকান্তি। শুনানি শেষে মামলার অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়ে এ সময়ের মধ্যে তাকে হয়রানি না করতে নির্দেশ দেন বিচারক। ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত বছরের 13ই মে জনসম্মুখে লাঞ্ছিত করা হয় নারায়ণগঞ্জের এই শিক্ষককে। এই ঘটনায় 2 মাস পরই 2014 সালে এমপিও ভুক্তর জন্য ঘুষ নেয়ার অভিযোগে শ্যামলকান্তির বিরুদ্ধে মামলা করেন একই বিদ্যালয়ের শিক্ষক মোর্শেদা বেগম। বাংলার সময়ে আরো থাকছে। মৌলভীবাজারে ট্রাক থেকে নামাতে গিয়ে সার্কাসের একটি হাতি আহত, সুস্থ হয়নি 6 দিনেও দেয়া হচ্ছে চিকিৎসা। গত 46 বছরে বন্দরনগরী চট্টগ্রাম থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে 36টি খাল, আর পলি জমে ও দখলের কবলে পড়ে আরো অন্তত 12টি খাল অস্তিত্ব হারাতে বসেছে। বিদ্যমান খালগুলো তার গতি হারিয়ে ফেলেছে। নগরীর উপর দিয়ে বয়ে যাওয়া খালগুলো দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সীমাহীন দুর্ভোগ থেকে রক্ষা পাচ্ছেন না নগরবাসী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বলা চলে 1 শতাব্দী আগেও এই নগরীতে জালের মতো ছড়িয়ে ছিটিয়েছিল শতাধিক খাল কিংবা ছড়া। এসব খাল নগরীর এক প্রান্ত থেকে শুরু হয়ে মিশত আরেক প্রান্তে বঙ্গোপসাগর কিংবা কর্ণফুলী নদীতে। বিশেষ করে পানি প্রবাহের জন্য এই খালগুলো মূল ভূমিকা পালন করত। 1969 সালের প্রথম ড্রেনেজ মাস্টার প্ল্যানে নগরীতে 70টি খালের কথা উল্লেখ করা হয়। 1995 সালের মাস্টার প্ল্যানে মাত্র 34টি খালের অস্তিত্ব পাওয়া যায়, আর বর্তমানে 34টি খালের কথা বলা হলো পূর্ণাঙ্গ অস্তিত্ব পাওয়া যাচ্ছে মাত্র 22টি খালের। যেহেতু স্বাধীনতা পরবর্তীতে সরকার কাউকে কোনো খাল লিজ দেয় নাই, দখল করার অনুমতি দেয় নাই, লোকজন প্রশাসনের নির্লিপ্ততার সুযোগে এই খালগুলি গোপনে গোপনে দখল করে নিয়েছে। সরকার চাইলে 1 মাসের মধ্যেই এই খালগুলি উদ্ধার করা সম্ভব। খালের দুপাশে প্রচুর অবৈধ দখলদার আছে, যাদের কারণে খালটা কোনো কোনো জায়গায় 15 থেকে 20 ফিট হয়ে গেছে। এটা শুধু একটা রাজাখালী খালের কথা বললাম, এই কথাটা, এই সত্যটা চট্টগ্রাম শহরের সমস্ত খাল সবগুলির বেলায় এই কথাটা সত্যি হবে। একে একে খালগুলো অস্তিত্ব হারানোর কারণে নগরের পানি প্রবাহে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। ফলে সামান্য বৃষ্টি হলে সৃষ্টি হচ্ছে অসহনীয় জলবদ্ধতা। যেহেতু প্রত্যেকটা খাল সিল্টেড হয়ে গেছে, এনক্রোচমেন্ট হয়ে গিয়ে উইডথ কমে গেছে, ডেপথ নাই, এটার ধারণ ক্ষমতা এখন একেবারে 1/3 চলে এসছে, যার ফলে আমাদের অল্প বৃষ্টিপাত হলেও জলে তলিয়ে যায়। সিটি কর্পোরেশন, সিডিএ এবং চট্টগ্রাম ওয়াসা এবং পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকে যদি সম্পৃক্ত করে একটা সমন্বিত প্রকল্প গ্রহণ করা যায়, তবেই মনে হয় আমরা একটা আশার আলো দেখতে পাবো। বিশেষ করে নগরীর চাকতাই খাল, মহেশ খাল, রাজাখালী খাল, হিজরা খাল, নাসির খালের অবস্থা সবচেয়ে বেশি শোচনীয়। একদিকে পলি জমে জমে খালগুলো ভরাট হয়ে যাচ্ছে, অন্যদিকে অবৈধ দখলদারদের আধিপত্যে খালগুলো অস্তিত্ব সংকটে। খালের সম্প্রসারণ, খালের খনন মাস্টার প্ল্যানের আলোকে আমরা একটা প্রকল্প তৈরি করে সরকারের কাছে পাঠিয়েছি। সরকার যদি এটা অনুমোদন দেন তাহলে সিডিএ সে কাজটা করবে। সরকারি তথ্য মতে একসময় নগরীর উপর দিয়ে বয়ে যাওয়া সবগুলি খালের দৈর্ঘ্য ছিল 15 থেকে 20 কিলোমিটার। এখন তা কমে 3 থেকে 5 কিলোমিটারে দাঁড়িয়েছে, আর প্রস্থ 20 মিটার থেকে কমে হয়েছে 10 থেকে 12 ফুট। কমল দে,
সময় সংবাদ, চট্টগ্রাম। গাজীপুরে অভিযান চালিয়ে 2 শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সকালে উত্তর খাইলকুর এলাকায় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্সিয়া সুলতানা প্রিয়াঙ্কার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়। এ সময় 150 বাড়ির 210টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় 800 মিটার পাইপ। এ সময় 3 জন অবৈধ গ্রাহককে 15,000 টাকা জরিমানা করা হয়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাক থেকে নামাতে গিয়ে রাজলক্ষ্মী নামে সার্কাসের একটি হাতি আহত হয়েছে। গত 6 দিন ধরে চিকিৎসা দেওয়ার পরও হাতিটি এখনও সুস্থ হয়নি। হাতির মালিক সিরাজুল ইসলাম জানান, 14 জুলাই রাতে সার্কাসের একটি দল ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাকে করে হাতিটিকে শ্রীমঙ্গলের উত্তর তারাওড়া এলাকায় নিয়ে আসেন। এ সময় ট্রাক থেকে নামানোর সময় হাতিটি পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পায়। এরপর থেকে উঠে দাঁড়াতে পারছে না হাতিটি। ডক্টর আরিফুল ইসলাম জানান, হাতিটির ডান পায়ে ও কোমরে আঘাত পায়। হাতিটিকে সুস্থ করার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশে নতুন এক ভাইরাসের সংক্রমণে তেলাপিয়া মাছে মর্গ দেখা দিয়েছে। বাংলাদেশে এখনো তেলাপিয়া লেগ ভাইরাস বা টিএলভি সংক্রমণের খবর পাওয়া যায়নি। তবে বিশ্বের 4র্থ তেলাপিয়া উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশেও এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি আছে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। শুভ খানের রিপোর্ট। দেশে উৎপাদিত মোট মাছের 10% তেলাপিয়া। চাষে কম সময়, সম্পূরক খাদ্য গ্রহণে অভ্যস্ততা, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ভালো দাম পাওয়া, এসব কারণে ক্রমেই বাড়ছে তেলাপিয়ার চাষ। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে দেশে বছরে প্রায় 4 লাখ টন তেলাপিয়া মাছ উৎপাদিত হচ্ছে। তবে এই মাছ চাষে নতুন চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে টিএলভি নামের ভাইরাস সংক্রমণ। এই ভাইরাসের সংক্রমণে তেলাপিয়ার গায়ে ফোসকা দেখা দেবে। আক্রান্ত মাছ খাবার গ্রহণ করবে কম। ইতোমধ্যে কলম্বিয়া, ইকুয়েডর, মিশর, ইসরায়েল ও থাইল্যান্ডে তেলাপিয়া মাছে মরক দেখা দিয়েছে। ভাইরাস যাতে অন্য দেশে না ছড়ায় সেজন্য বিশেষ সতর্কতা জারি করেছে FAO। ঝুঁকিতে আছে বাংলাদেশও, অথচ মাঠ পর্যায়ে চাষিদের কাছে নেই মৎস্য অধিদপ্তরের সতর্কতামূলক নির্দেশনা। এই ধরনের তথ্য আমি শুনছি যে ভাইরাসটা নেটের মাধ্যমে শুনছি, তো এখন আমি এই পর্যন্ত আমি জানা নাই আমার। মাছেরও আমরা কোনো রোগ এরকম মাছের মধ্যেও পাইনি। যদি খামারে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো আমাদের সতর্ক থাকতেই হবে। সতর্কবাণী পাই নাই এবং কি মৎস্য অফিস থেকেও আমাদের কোনো কিছু বলা হয়নি। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যবস্থা নেবেন তারা। আপনি যদি কোনো দেশ থেকে একটা বীজ আমদানি করেন, পোনা আমদানি করেন, সে যদি ক্যারিয়ার হয়, স্বভাবতই তার মাঝে এই রোগটা আসবে এবং বাংলাদেশে রোগ ছড়াবে। এটা আমাদের অ্যাবসলিউটলি বন্ধ করার ব্যবস্থা আছে, সরকার সে আইন করেছে। অতিমাত্রায় খাদ্য দিয়া পানিটাকে নষ্ট করে ফেলছেন কিনা, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু খাদ্য ব্যবহার করবেন। যখন পানি পরিবর্তন করার দরকার পানি পরিবর্তন করবেন। দামে সাশ্রয়ী হয় তেলাপিয়া মাছকে সাধারণ মানুষের প্রাণী আমিষের অন্যতম উৎস হিসেবে বিবেচনা করা হয়। তেলাপিয়া মাছের উৎপাদন ব্যাহত হলে তার নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এজন্য তেলাপিয়া মাছে টিএলভি ভাইরাসের সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পর্যবেক্ষণ বাড়ানোর তাগিদ এ খাত সংশ্লিষ্টদের। শুভ খান, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। এখন থেকে পানিতে চাষ করা যাবে তরমুজ, অপেক্ষায় থাকতে হবে না মৌসুমেরও। হাইড্রোপনিক নামের এই পদ্ধতিতে তরমুজের চাষ করে সফলতা পেয়েছেন পটুয়াখালীর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র। তাদের দাবি, এ পদ্ধতিতে বিভিন্ন সবজি, ফুল ও ফল উৎপাদন সম্ভব। এতে কমবে কৃষকের শ্রম ও খরচ। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন SM সিফাত। সারা বছর চাহিদা থাকায় মৌসুমের বাইরে তরমুজ চাষ শুরু করেন পটুয়াখালীর আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। প্লাস্টিক পাইপের মধ্যে 16টি খাদ্য উপাদান মিশ্রিত পানি অটো পাম্পের মাধ্যমে সঞ্চালন করানো হয়, আর পাইপ ছিদ্র করে লাগানো তরমুজের চারা বেড়ে উঠে মৌসুম ছাড়াই ফল ধরতে শুরু করে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের কারণে তরমুজটা খোলা মাঠে করাটা কঠিন। সেই ক্ষেত্রে আমরা হাইড্রোপনিক পদ্ধতিতে খুব সহজে তরমুজ করতে পারি। বিজ্ঞানীরা বলছেন, জমি থেকে প্রায় 17 গুণ বেশি চাষাবাদ সম্ভব, মাটিবাহিত রোগ না হওয়া ও কীটনাশক মুক্তভাবে চাষ করা সম্ভব এ পদ্ধতিতে। সবজিটা আমরা হাইড্রোপনিকে নিয়ে যেতে পারি, সেই ক্ষেত্রে এই আমাদের মাঠটা কিন্তু আমরা মাঠ ফসলের জন্য
পাবো। যে পরিমাণ জায়গা আমি মাটিতে পারবো তাতে 15 থেকে 20 গুণ আমি চারা এখানে আমি গাছ আমি লাগাইতে পারবো, তাহলে ওইখানে ফলনটা আমার দ্বিগুণ হয়ে যাবে। আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, সবার মধ্যে এ চাষ পদ্ধতি ছড়িয়ে দিতে চেষ্টা চালাচ্ছেন তারা। এক্সপেরিমেন্ট চলতেছে, এটা দেখে অনেক জায়গারই কৃষক এবং যারা উচ্চ পর্যায়ের আছে লোকজন তারাও কিন্তু এটা নেওয়ার জন্য আমাদের কাছে তাদের ডিমান্ড দিয়েছে। সেই উদ্যোগ নিয়েই ভবিষ্যতে দেখবো যে এটা একবারে সেই উচ্চ পর্যায় থেকে আমরা সেই কৃষক পর্যায়ে এটা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি। শুধু তরমুজ নয়, হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ করা সম্ভব বিভিন্ন সবজি, ফুল ও ফল। এ পদ্ধতি অবলম্বন করে বাড়ির আঙিনা বা ছাদে স্বল্প সময়ে স্বল্প পরিশ্রমে মৌসুম ছাড়াই চাষাবাদ করে বিভিন্ন সবজি ও ফল বিষমুক্তভাবে পাওয়া সম্ভব। এম এ আজিম, সময় সংবাদ, পটুয়াখালী। চুয়াডাঙ্গায় চোর সন্দেহে শুভ নামে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ ও স্বজনরা জানান, গতকাল সকালে সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে এক রোগীর মোবাইল চুরি হয়। এ ঘটনায় শুভ নামে এক কিশোরকে সন্দেহ হলে রোগীর স্বজনরা তাকে ধরে নিয়ে মারধর করে। আবাসিক মেডিকেল অফিসার ডক্টর ওয়াহেদ রানাও ওই কিশোরকে হাতুড়ি ও লোহার রড দিয়ে বেধড়ক পেটায় বলে অভিযোগ করে শুভ। পরে হাসপাতালের একটি ঘরে হাত পা বেঁধে প্রায় 7 ঘন্টা ফেলে রাখা হয় বলে অভিযোগ নির্যাতিত কিশোরের। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এদিকে আদালতের নির্দেশে শুভকে সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। বরিশালে ইয়াবা বহনে রাজি না হওয়ায় এক সাপুড়েকে কুপিয়ে আহত করার ঘটনায় বরিশাল সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর ইশরাত আমান রূপাকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সাপের বাক্সে মাদক বহন করতে রাজি না হওয়ায় গত সোমবার রাত 8:30টার দিকে নগরীর মদিনা মসজিদ এলাকায় সাপুড়ে মান্না পাহাড়িকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মহিলা কাউন্সিলর ইশরাত আমান রূপাসহ 6 জনকে আসামি করে সাপুড়ে মান্না পাহাড়ির স্ত্রী কাজল বেগম বুধবার রাতে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। এরপর অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইশরাত আমান রূপাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে দুর্বৃত্তের হামলায় আহত সাপুড়ে মান্না পাহাড়ি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওনার নির্দেশে হুকুমে যে একজন সাপুড়িকে উনি কিছুদিন আগে কয়েকজন দুর্বৃত্তরা হামলা করে, তো ওই অভিযোগে ওনার মামলা হয়েছে, আমরা ওনাকে গ্রেফতার করেছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। সম্প্রতি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজিত এক মানববন্ধনে উপাচার্যকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুমের অভিযোগ, এ সময় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। তাদের ব্যানার ছিনিয়ে নেওয়ার পর শ্রেণীকক্ষের কয়েকটি বেঞ্চ ভাঙচুর করা হয়। এদিকে এ ঘটনায় উষ্মা প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ছাত্রলীগ নামধারী কেউ এসে মানববন্ধনকারীদের উপরে হামলা চালায়, তাদের ব্যানার ছিঁড়ে নেয়। এদেরকে আইডেন্টিফাই করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, সিন্ডিকেটে যাবে, সিন্ডিকেট যে শাস্তি দেয় সেই শাস্তি তাদের নিতে হবে। অনগ্রসর এলাকায় শিক্ষার্থীদের স্যানিটেশন অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা। সম্প্রতি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা রংপুর বিভাগে 64টি স্কুলে মডেল শৌচাগার ও নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের কাজ শেষ করেছে। নিজেদের স্কুলে স্বাস্থ্যসম্মত শৌচাগার পেয়ে আনন্দিত শিক্ষক ও শিক্ষার্থীরা। অপর্যাপ্ত টয়লেট, অস্বাস্থ্যকর পরিবেশ, নারীদের জন্য সুযোগ সুবিধাবিহীন আলাদা টয়লেটের ব্যবস্থা। অনগ্রসর এলাকা হিসেবে সুপরিচিত দেশের উত্তরাঞ্চলের এসব সমস্যা কোন শিক্ষা প্রতিষ্ঠানে নেই। 5 থেকে 6 দিন আমাদের অনুপস্থিত থাকতে হয়। প্রতি ক্লাস থেকে 5 জন করে বাইর হই, থেকে 25 জন হয়ে যায়। প্যাডের বা অন্য কোনো ব্যবস্থা নাই, সেই ক্ষেত্রে আমাদের ছুটি নিয়ে বাড়ি চলে যেতে হয়। একটা টয়লেটের মধ্যে আমাদের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী সবাই ব্যবহার করতে হয়। মেয়েরা যখন তাদের পিরিয়ড চলে তখন কিন্তু তারা এই সমস্যাটার বেশি সম্মুখীন হয়ে পড়ে। দেশে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারকারীর সংখ্যা 63.3%, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় নারী বান্ধব টয়লেট 1%ও নেই।
নিরাপদ পানি, নিরবচ্ছিন্ন প্রবাহ ও স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন প্রকল্পের প্রাপ্তি শিক্ষার্থীদের কৃতজ্ঞতা আর উচ্ছ্বাস প্রকাশই বলে দেয়। এখন আমাদের এমন সুবিধা হয়েছে যাতে আমাদের আর বাইরে যেতে হয় না। প্যাড আছে, অনেক কিছুর ব্যবস্থা আছে। আমরা এখানে যদি ওই পিরিয়ড শুরু হতো তাহলে ম্যাডামের কাছে যাই। আমাদের মতো প্রতিষ্ঠানে সারা বাংলাদেশ এরকম যদি করতে পারে অনেক ডেভেলপমেন্ট হবে। মনে হয় যেটা স্বপ্নের মাঝে নাকি বাস্তব, ছুটির প্রবণতাটা অনেক কমে আসছে। পরিবর্তনটা সাবলীল ও দৃশ্যমান। তবে শেষ হওয়া মডেল প্রকল্পগুলোর যথাযথ তদারকির জন্য কাজ করতে হবে স্কুল কর্তৃপক্ষের, বললেন উন্নয়ন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর। আমরা একটা তহবিল রেখে এসেছি যাতে এই যে মেইনটেনেন্সের জন্য, ক্লিনলিনেসের জন্য যে সামান্য কিছু খরচ হয় সেটা যাতে স্কুলই বহন করতে পারে। এই স্যানিটেশন কার্যক্রমের প্রশংসা করে দ্রুত সারা দেশকেই স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় আনার আশা প্রকাশ করলেন সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি। দেশের উত্তরাঞ্চল একটু অনগ্রসর এলাকা, প্রজেক্টটা আমাকে অভিভূত করেছে। আগামী বছর নাগাদ হয়তো ইনশাআল্লাহ 100% স্যানিটেশন আমরা ক্লেম করতে পারবো। 57টি বালিকা বিদ্যালয় ও 7টি বালিকা মাদ্রাসার প্রকল্প ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে। যৌথ পরিকল্পনায় 2013 সাল থেকে শুরু হয়ে এই বছরের এখন পর্যন্ত 64টি স্কুলে বাস্তবায়িত হয়েছে ওয়াশিং প্রকল্পের কাজগুলো। কর্তৃপক্ষের মতে আগামী 3 বছর চলমান থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন স্কুলের এই কাজগুলো। বিথি হক, সময় সংবাদ, রংপুর। ঠাকুরগাঁওয়ে চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের চৌরাস্তায় স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বক্তারা বলেন, জেলায় এখনো কেউ এ রোগে আক্রান্ত না হলেও আগাম সচেতনতার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পৌরসভায় নিজস্ব অর্থায়নে মাসব্যাপী এ কার্যক্রম চলবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। অর্থপুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান এ স্লোগানে রাজবাড়ীতে শুরু হয়েছে 5 দিনব্যাপী বৃক্ষ মেলা। দুপুরে আজাদী ময়দানে স্থানীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী বৃক্ষ মেলার উদ্বোধন করেন। পরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন স্টলে রাখা হয়েছে ফলজ, বনজ ও ঔষধি সহ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ ও চারা। আগামী 24শে জুলাই পর্যন্ত চলবে এই মেলা। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টি, খুলনা নগরীতে জলাবদ্ধতা। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি, সিরাজগঞ্জে ভাঙনের মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বিস্তীর্ণ এলাকা। 4 দশকে নিশ্চিহ্ন চট্টগ্রামের 36টি খাল, অস্তিত্ব সংকটে আরো অন্তত 12টি, প্রভাব পড়েছে পানি নিষ্কাশনে। আবারও মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি কর্মীরা পুনর্নিয়োগের সুযোগ পাচ্ছেন। 31শে ডিসেম্বরের মধ্যে রিহায়ারিং ও ই কার্ডের মাধ্যমে নিবন্ধনের আহ্বান। এবং বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে তেলাপিয়ার ভাইরাস জনিত নতুন রোগ, ঝুঁকিতে বাংলাদেশও। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।